একের দাগের প্রথমেরটা আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। প্রদত্ত সংখ্যামালাটির চলরাশির সর্বোচ্চ ঘাত। অতএব এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। পরে 2 এর দাগে x 5 মাইনাস এক্স হোল ইন্টু এক্স প্লাস 2। এটাকে সরল করলে আমরা পাবো 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স দিয়ে দুটোকে গুণ করব। এবার সামনে মাইনাস আছে, তো মাইনাস এক্স দিয়ে দুটোকে গুণ করলে দুটো চিহ্ন পাল্টে যাবে, মাইনাস এক্স স্কোয়ার হলো মাইনাসে প্লাসে মাইনাস 2x। তো এই সংখ্যামালাতে দেখতে পাচ্ছি এক্সের সর্বোচ্চ ঘাত কত? 5। এইটা তাহলে লিখব, এটা আমরা লিখব না খাতায়, তাহলে লিখব অতএব প্রদত্ত সংখ্যামালাটির চলরাশির সর্বোচ্চ ঘাত 5। অতএব 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স হোল ইন্টু এক্স প্লাস 2 সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেরটার ক্ষেত্রে এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে ছিল কত? 2, তাই এটা দ্বিঘাত হয়েছে। দ্বিঘাত এই কথাটার অর্থ হলো দ্বিকে আমরা লিখতে পারি দ্বি অর্থাৎ 2, আর ঘাত অর্থাৎ যেটাকে আমরা পাওয়ার বলি, সূচক। তো এক্ষেত্রে দ্বিঘাত অর্থাৎ যার ঘাত 2 সেই হবে দ্বিঘাত সমীকরণ, যার ঘাত 2 সেই হবে দ্বিঘাত সমীকরণ। সর্বোচ্চ ঘাত অবশ্য এখানে একটা ঘাত 2 আছে, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এখানে চলরাশি x, এই চলরাশি x এর সর্বোচ্চ ঘাত কত? এখানে 5, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। সুতরাং এখানে আমরা লিখতে পারি যে এই সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এটা হবে এর উত্তর। পরে 2x হোল ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, এটাকে সরল করে লিখে নেব। 2x দিয়ে দুটোকে গুণ করব, 2x আর x গুণ হলে 2x স্কোয়ার, 2x আর 5 হলে 2 × 5 10, 10x প্লাস 1। তো এই চলরাশির সর্বোচ্চ x চলরাশির সর্বোচ্চ ঘাত কত? এখানে 2। তাহলে এখানে লিখব যে চলরাশি x এর সর্বোচ্চ ঘাত সমান 2। অতএব 2x x প্লাস 5 প্লাস 1 সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটাই হবে এর উত্তর। আগে যে আমরা ভাষাটি লিখেছিলাম সেই ভাষাটিও এখানে লিখতে পারি বা এটাও লিখতে পারি।
যে কোনো একটা লিখলে চলবে। পরের অঙ্ক ওই একের দাগেই 2x মাইনাস 1, তো এটাকে আমরা লিখতে পারি 2x⁴ মাইনাস 1, কারণ এক্সের ঘাত এখানে কিছু নাই, অর্থাৎ তার অর্থ 1 আছে আমরা ধরতে পারি। তাহলে এখানে কি যে সংখ্যামালাটির চলরাশি বা চলের সর্বোচ্চ ঘাত সমান 1, অতএব সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এটা হবে এর উত্তর। তো প্রত্যেকটাতে উত্তর কিছু না কিছু একটু করে আলাদা করে লিখেছি, তার কারণ হলো এইভাবে উত্তর লিখলেও হবে আর এইভাবে উত্তরটা লিখলেও হবে, সেই কারণে আলাদা আলাদাভাবে দেখিয়ে বোঝালাম। এবার চলো পরের দাগে 2 দাগের অঙ্কে। নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। তো 2-এর প্রথমেরটা আছে x - 1 + 1/x = 6। তো এখানে ব্র্যাকেটে একটা যেটা লেখা আছে যে x ≠ 0, অনেকে এই অংশটি বুঝতে পারে না বা সমস্যা হয়, তাদের জন্য বলে রাখি এটা কোথায় লেখা থাকে। যখন x নিচে অর্থাৎ হরে থাকে, এখানে x কোথায় আছে, হরে আছে, তো যখন হরে থাকে, যখন এক্সটা হরে থাকে বা অন্য কোনো চলরাশি হরে থাকে, তো এই হরটা যাতে না শূন্য হয় সেই কারণে x এর মান শূন্যও হতে পারে কখনো কখনো, তো এখানে এটাকে শূন্য হবে না, অর্থাৎ এটা দেখে কোনো ভয় পাওয়ার কিছু নেই। এখানে বলতে চাইছে যে এক্সটার মান শূন্য হবে না, অন্য কিছু হতে পারে, তো এটা দেখে ভয় করার কিছু নেই, এটা নেই ভেবেই করে যেতে হবে। বা x + 1/x সমান -1 ছিল, একে সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসবো, তাহলে এখানে আগের থেকে আছে 6 -1, এ পাশে এলে কী হবে, +1 হবে। এখানে মাইনাস হয়ে আছে অর্থাৎ বিয়োগ আছে, এখানে এলে যোগ হবে। দেখতে হবে যে এটা কি সম্পর্কে আছে, এক্সের সঙ্গে এখানে কি হয়ে আছে, বিয়োগ হয়ে আছে, তাহলে ওটা যদি ওপাশে যায় কী হবে, যোগ হবে, তাই এখানে যোগ হলো। বা এবার এখানে লসাগু করব, এক্স হবে লসাগু, এটা পূর্ণ আছে, তাই এখানে আমরা সহজে একটা মনে রাখতে পারি যে যখন লসাগু করা হবে আর এখানে পূর্ণ সংখ্যা থাকবে, লসাগু আর পূর্ণ সংখ্যা গুণ করে এখানে লিখে দেবো, অর্থাৎ এক্স আর এক্স গুণ করব, x² প্লাস এক্স আর এক্স ভাগ করলে 1 হয়, 1 × 1 মানে 1 সমান 7। বা এবার কোনাকুনি গুণ করব, যেটাকে ক্রস মাল্টিপ্লিকেশন বলে, তো এটা ফার্স্টে থেকে যাবে, x² + 1 থাকলো, এটাকেও ঠিক আগের মতো আমরা হিসেব করতে পারি যে এক্সটার নিচে আছে অর্থাৎ ভাগ হয়ে আছে, ওটাকে যদি উপাশে পাঠাই তাহলে ভাগের অপোজিট কি হয়, গুণ, তাহলে এর সঙ্গে এটা গুণ হবে, এভাবেও আমরা মনে রাখতে পারি। x × 7 অর্থাৎ 7x, বা x², 7xটাকে এপাশে আনবো, এটা কিছু নেই মানে প্লাস আছে, এপাশে এসে কী হবে, মাইনাস হবে, -7x, আর এখানে আগে থেকে আছে +1, 7x এপাশে চলে এসছে, এপাশে কিছু নেই অর্থাৎ 0 থাকলো। তাহলে আমাদের বলেছে যে ax² + bx + c = 0 আকারে সাজাতে। তো এটাকে সেই আকারে আমরা যদি সাজাই, ax² অর্থাৎ এখানে x² এর সহ কিছু নেই মানে 1 ধরতে পারি, ax² প্লাস bx, বির জায়গায় এখানে আছে -7 × x প্লাস c, অর্থাৎ c এর জায়গায় কি আছে, এখানে 1 আছে, = 0। তাহলে আমরা এই আকারে সাজাতে পারলাম, কোন আকারে, ax² প্লাস bx প্লাস c = 0, এই আকারে আমরা এটাকে সাজাতে পারলাম। তাহলে আমরা লিখব যে এই সমীকরণটিকে ax² + b + c আকারে সাজানো যায়। অতএব x - 1 + 1/x = 6 সমীকরণটিকে ax² + bx + c = 0 আকারে সাজানো যায়। এই অংশটা কিন্তু লিখব না আমরা, এটা শুধু বোঝার জন্য আমি লিখেছি, যাতে সহজে বুঝতে সুবিধা হয়, এটা লিখব না। বা এইভাবে অনেকে এইভাবে লিখে রেখেও ছেড়ে দেয়, তো এভাবে লিখে রেখেও আমরা এই ভাষাটা যদি লিখে দিই তাহলেও ঠিক হবে। তো এখানে আমরা
যেভাবে শিখবো এটা সব স্তরের সমস্ত রকম স্তরের স্টুডেন্টদের জন্য, যারা খুব ভালো অঙ্কে খুব ভালো তাদের জন্য, এবং যারা অঙ্কে একটু দুর্বল তাদের জন্য। তো সবার মতো করে বোঝানোর জন্য এখানে আমরা এমন কিছু কথা বলছি যেটা যারা আগে থেকে এই বিষয়গুলো খুব ভালোভাবে শিখে গেছে তারা হয়তো ভাবে এগুলো তো খুবই নর্মালভাবে এটা পড়ানো হচ্ছে। তো এটা যাতে দুর্বল যারা তারাও যাতে ভালো করে বুঝতে পারে সেই কারণে খুব সাধারণভাবে বোঝানো হচ্ছে। চলো পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি আছে x প্লাস 3/x সমান x স্কোয়ার। তো এটাতেও একই রকম লেখা আছে x নট ইকুয়াল 0, কারণ একই রকম এখানে নিচে x আছে বলে এটা উল্লেখ থাকে। তো যাই থাক, একই রকমভাবে এই দিকেরটাকে লসাগু করবো, লসাগু x, লসাগুর সঙ্গে এটা পূর্ণ সংখ্যা হিসেবে আছে, এটা গুণ হবে, তাহলে x আর x গুণ হলে x স্কোয়ার, এখানে x কাটবে তাহলে 1 ইন্টু 3 হবে সমান x স্কোয়ার যেমন থাকলো, বা এবার এটাকে কোনাকুনি গুণ ক্রস মাল্টিপ্লিকেশন, x স্কোয়ার প্লাস 3 যেমন আছে তেমন থাকলো, x আর x স্কোয়ার গুণ হবে, এই দুটো গুণ করব আমরা, তাহলে x কিউব হবে। বা তো সবগুলোকে যদি এক পাশে আনি এটাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস এক্স কিউব, এটার সর্বোচ্চ ঘাত বড় ঘাত বলে এটাকে আগে লিখলাম, মাইনাস এক্স কিউব প্লাস এই দুটো যেমন আছে প্লাস 3 ইকুয়াল এর পাশে কিছু থাকলো না 0। বা এই লাইনের পর আমরা এইভাবেও লিখতে পারতাম, এই সবগুলোকে ওপাশে নিয়ে চলে যেতাম, তাহলে কি হতো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার আছে এপাশে এলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3 এপাশে এলে মাইনাস 3। তারপরে এটাকে আমরা লিখতে পারতাম, এই লাইনের পর লিখতে পারতাম এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 0। তার মানে হলো এই পুরোটা সমান 0, তাহলে এই পুরোটাকে আগে লিখে নিলাম পরে 0। অনেকে হয়তো ভাববে যে এটা এদিকে এলে তো চিহ্ন পাল্টে যায়, তাহলে এক্ষেত্রে কেন চিহ্ন পাল্টালো না? তার কারণ হচ্ছে এপাশে যখন এই পাশে পুরোটাকে যখন আমরা এই দিকে আনবো আর এই পাশে পুরোটাকে যখন আমরা ওই দিকে নিয়ে যাব তখন চিহ্ন পাল্টানোর কোনো প্রয়োজন হয় না। তো যাই হোক, তাহলে হয় এইটা অথবা এইটা, যে কোনো একভাবে রাখলে হবে। এরপর আমরা কি লিখতে পারি এইটা দেখে আমরা লিখতে পারি, এখানে দেখতে পাচ্ছি যে x এর সর্বোচ্চ ঘাত কত 3, তাহলে আমাদের যে ফর্মে লিখতে বলেছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, সেই আকারে আমরা এখানে লিখতে পারছি না। x এর সর্বোচ্চ ঘাত 3, অতএব প্রদত্ত সমীকরণটিকে প্রদত্ত লেখার অর্থ হলো এইটা, প্রদত্ত কথার পরিবর্তে আমরা এই পুরো সমীকরণটা এখানে লিখতে পারি। তো প্রদত্ত লিখে দিলে আর পুরো সমীকরণটা লেখার প্রয়োজন হয় না। প্রদত্ত সমীকরণটিকে a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 আকারে লেখা যাবে না। এটা হলো অ্যান্সার। তিনের দাগে আছে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল 0। তো এখানে এটাকে আমরা যদি সরল আকারে লিখি এটা এভাবে হয় এক্স স্কোয়ার মাইনাস 6x⁴ হাফ প্লাস 2 ইকুয়াল 0। কারণ √x অর্থাৎ এটা হলো x⁴ আমরা সূচকের অঙ্কে আগে জেনেছি, নবম শ্রেণীতে ক্লাস 9 আমরা জেনেছি a⁴ এটাকে এভাবে লেখা যায়, √a লেখা যায়, বা উল্টো দিক থেকে এটা থাকলে এভাবে লেখা যায়। তো এই চিহ্নটা হলো দ্বিঘাতকরণী, অর্থাৎ এখানে কিছু নেই মানে এখানে 2 আছে। যদি এটা এরকম থাকতো কিউব√x তখন এটাকে আমরা লিখতাম x⁴ তো যাই হোক, এখানে এটাকে আমরা এভাবে লিখলাম। তো এই সমীকরণে দেখা যাচ্ছে আমরা যেভাবে সাজাতে যাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এই সমীকরণের সঙ্গে যদি তুলনা করি দেখতে পাচ্ছি এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 আছে, ঠিকই আছে, কিন্তু তারপরে x এর ঘাত এখানে 1, কিছু নেই মানে 1 আছে, কিন্তু সেই জায়গায় এখানে কত আছে 1/2 হাফ আছে। তাই আমরা এই সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে সাজাতে পারবো না, এই আকারে আমরা লিখতে পারবো না। তাহলে এখানে লিখব অতএব, তো এটা আমরা উত্তর কিভাবে লিখব, এইভাবে সাজানো হয়ে যাবে। সাজানোর পর আমরা লিখব প্রদত্ত সমীকরণটিকে
ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 আকারে লেখা যাবে না। তার কারণটা হলো এটাই। তো এটা লেখার সময় এখানে আমরা এই তীর চিহ্ন বা এভাবে এরকম দেব না, এই রেখাটাও আমরা দেব না, শুধু বোঝানোর জন্য আমি দিয়েছিলাম। আর এটারও লেখার প্রয়োজন নেই, এই অংশটাও আমরা না লিখতে পারি। 2 দাগের শেষ অঙ্ক IV। x মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এইদিকে a মাইনাস b এর হোল স্কোয়ার আছে, ওটাকে ভেঙে নেব, বা x স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু এক্স, অর্থাৎ এখানে 4x প্লাস 2 এর স্কোয়ার অর্থাৎ 4 সমান x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তো দেখতে পাচ্ছি এই পাশে আর এই পাশে একই আসছে, অর্থাৎ এটা একটি অভেদ। তো এইটাকে আমরা এভাবে সাজাতে পারি না, যেহেতু দেখতে পাচ্ছি দুই পাশে সমান হয়ে আছে, তো এইটার সমান এটা, অর্থাৎ সবগুলোকে যদি এ পাশে আনি সবগুলো বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে। দেখতে পাচ্ছি যে এটা একটি অভেদ, এটি একটি অভেদ, অর্থাৎ এটা a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র এটা। অতএব প্রদত্ত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে লেখা যাবে না। এটা হলো এর অ্যান্সার। 3 দাগের অঙ্কটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। x⁶ মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল 0। এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে সেটা লিখি। তো এই সমীকরণটিকে যদি আমাদের দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতে হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি x³ এর স্কোয়ার মাইনাস x³ মাইনাস 2 ইকুয়াল 0। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের দ্বিঘাত সমীকরণ কী হয়, দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 2 হয়। তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি যে a স্কোয়ার মাইনাস a মাইনাস 2 সমান 0, যেখানে a সমান x³। তাহলে এইটার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে a এর সাপেক্ষে এটা একটি দ্বিঘাত সমীকরণ, তাহলে a সমান কত আছে x³। তাহলে আমার অ্যান্সার হবে, তাহলে আমার উত্তর হবে যে x³ এর সাপেক্ষে x³ এর সাপেক্ষে বা চলের ঘাত 3 এর সাপেক্ষে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত হবে, এটা হলো অ্যান্সার। চলের ঘাত 3 এর সাপেক্ষে অর্থাৎ x³ এর সাপেক্ষে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত হবে। এটা পরীক্ষাতে মাঝে মধ্যে আসে, এটা খুব ভালো অঙ্ক। তারপরে 4 দাগে একটা আছে, 4 দাগে আছে যে সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি। তাহলে a মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল 0। তো এই সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ কখন হবে না, যখন এই অংশটা থাকবে না। তার মানে কি a মাইনাস 2 ইন্টু x স্কোয়ার সমান 0 হবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাহলে এখান থেকে এটা একটা পদ ধরতে পারি, এটা একটা ধরতে পারি। তো দুটোর মাঝে কি আছে, গুণ আছে। তো দুটো সংখ্যার বা দুটো রাশির গুণফল শূন্য কখন হয়, যখন হয় দুটো শূন্য হয় কিংবা এই দুটোর মধ্যে কোনো একটা শূন্য হয়। তো এক্ষেত্রে আমরা এক্সকে শূন্য ধরতে পারবো না, x নট ইকুয়াল 0
এটা আমরা ধরতে এক্সকে 0 ধরতে পারবো না, তার কারণ এক্স যদি 0 হয় তাহলে এটা সমীকরণই থাকছে না, যেহেতু চলরাশি একটাই আছে। তাহলে আমার এটা সমান 0, তাহলে a - 2 সমান 0, তখন a সমান কত হবে 2 হবে, কারণ -2 সমান চিহ্ন পেছে গেলে +2। তাহলে a এর মান 2 এর সাপেক্ষে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, এর মান যদি 2 হয়। তো এটাকে আমরা কিভাবে উত্তর লিখব, এটা বোঝানোর জন্য আমরা এভাবে লিখলাম। এটা কিভাবে লিখব, এটা এভাবে লিখব, মুছে দিচ্ছি। প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না যদি a - 2 সমান 0 হয় বা a সমান 2 হয়। অতএব a এর মান 2 হলে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। 4 2 x - 4/x সমান 1/3x, এতকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে এটা বলেছে। তো এটাকে আমরা প্রথমে ax² + bx + c এই দ্বিঘাত সমীকরণ আকারে লিখব। তো তার জন্য প্রথমে আমরা এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ কোণাকুণি গুণ করব, বজ্র গুণন। তো ফার্স্টে আমরা এটাকে এটির দিক দিয়ে গুণ করব। এখানে গুণ করার মধ্যে একটা বিষয় বোঝার আছে যে এই দিক থেকে এই দিকে আগে গুণ করব না এই দিক থেকে এই দিকে আগে গুণ করব, কোনটা আগে করব, অর্থাৎ এটা আগে গুণ করে এপাশে লিখব নাকি এটা আর এটা গুণ করে এপাশে লিখব, কোনটা আগে লিখব। তো যে কোনোভাবে লিখলে হয়, কিন্তু সুবিধে কোনটা হয়, সুবিধে হয় যে গুণফলে দেখব যে কোনটা বেশি হচ্ছে বা বড় হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3x আর x, তাহলে 3x² হচ্ছে, আর এদিকে হলে কি হচ্ছে x হচ্ছে মাইনাস হচ্ছে, তাহলে 3x² আর x, তার মধ্যে 3x²টাকে আমরা বড় ভাবতে পারি। তো যেই দিকটা বড় হবে সেইটা লিখব, অর্থাৎ মান বড় হবে, ঘাত বড় হবে, সেইটা আগে লিখব, লিখলে সুবিধে হয়। তাহলে এটা লিখব 3x² সমান, এটার সঙ্গে ওই দিকে গুণ 1 দিয়ে গুণ হলে যা আছে তাই হবে। এবার সবগুলোকে এক পাশে আনবো, 3x², তারপরে এক্সটাকে লিখছি -x, এপাশে এসে +x +4, এপাশে এসে -4, এপাশে কিছুই থাকলো না, তাহলে 0। তাহলে আমাদের ax² + bx + c আকারে সাজানো হয়ে গেল। এবার প্রশ্নে বলেছে যে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে নির্ণয় করি। তাহলে এক্ষেত্রে আমরা x এর সহগ কত, এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে সহগ আমরা লিখতে, তাহলে এটাকে আমরা লিখব ax² + 1 × x মাইনাস বা প্লাস, যাই হোক প্লাস যদি দিই তাহলে এটাকে লিখতে হবে এভাবে -4 সমান 0। তাহলে এই x² + bx + c আকারে সাজাতে পারি। তো এখানে b এর জায়গায় কত আছে, 1 আছে, তাহলে লিখব অতএব ax² + bx + c আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে। অতএব সরাসরি উত্তরটাই লিখব ছোট করে, x এর সহগ হবে 1, এটাই হলো অ্যান্সার। 2 এর দাগে 4 2 হলো, 3 এর দাগে, 3 এর দাগে আছে 3x² + 7x + 23 = x + 4 × x + 3 + 2, একে ax + b ax² + bx + c = 0 এই আকারে সাজাতে হবে। তাহলে এখানে প্রথমে আমরা এই পাশে যা আছে তাই থাকবে, এই পাশেরটাকে গুণ করব আমরা, তাহলে বা 3x² + 7x + 23 সমান, ফার্স্টে আমরা x দিয়ে এই দুটোকে গুণ করব, x দিয়ে এই দুটোকে গুণ করলে হবে x² + 4x, তারপরে +3 দিয়ে এই দুটোকে গুণ করব, 3x + 3 4 12 প্লাস এখানে 2 আগের থেকে আছে। তো যখন এইভাবে থাকবে এর সংক্ষেপে গুণ করার একটি সূত্র বা ফর্মুলা আছে, সেটা এরকম এখানে দেখিয়ে দিচ্ছি। যখন এই ধরনের থাকবে, তো এই ধরনের থাকলে ফার্স্টে x² লিখব, তারপরে প্লাস যে দুটো সংখ্যা আছে এই সংখ্যা দুটোর যোগফল লিখব ইন্টু x প্লাস এই সংখ্যা দুটোর গুণফল 4 × 3 এইটা। তো এটা আমরা মুখে মুখে 4 + 3 এটা মুখে মুখে আমরা করে নিতে পারি, তখন এটা হবে x² + 4 + 3 7x +
4 ইন্টু 3 অর্থাৎ 12। এই যে এই অংশটা এসে গেছে, এইটা পরের লাইনে এটাই হবে। যাই হোক, যাদের সূত্র মনে থাকে না বা বুঝতে অসুবিধা হয় তাদের জন্য আমি এভাবে ভেঙে ভেঙে করলাম, দেখানো হলো। তারপরে কি লিখব, বা 3x² এপাশে যেমন আছে তেমন থাকবে, x² প্লাস 4x প্লাস 3x অর্থাৎ 7x প্লাস 12 প্লাস 2 14। বা এবার সবগুলোকে এই পাশে আনবো, আগে থেকে যেটা আছে এ পাশে লিখে নিলাম। x² প্লাস আছে তাহলে মাইনাস x² প্লাস 7x মাইনাস 7x হলো প্লাস 14 মাইনাস 14 ইকুয়াল 0, কিছু থাকলো না পাশে 0। তারপরে লাইনে লিখব 3x² আছে, এখানে মাইনাস x² আছে, তাহলে 3টে থেকে দুটো বাদ গেলে, সরি 3টে থেকে একটা বাদ গেলে দুটো অর্থাৎ 2x²। এখানে প্লাস 7x মাইনাস 7x দুটো ক্যান্সেল হয়ে যাবে, আমরা এভাবে কেটে দিতেও পারি নাও পারি, না কাটলেই ভালো। তো অনেকে বোঝার সুবিধার্থে এভাবে আমরা কেটে দিই। তারপরে কি থাকলো 23 মাইনাস 14, তাহলে প্লাস চিহ্ন হবে, বড়টার চিহ্ন হবে। এবার 23 থেকে 14 মাইনাস হলে হবে 9 ইকুয়াল 0। তাহলে আমরা যদি ax² প্লাস bx প্লাস c আকারে সাজাই, তাহলে এটাকে এভাবে আমরা সাজাতে পারি 2x² প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়াল 0। অর্থাৎ এখানে এই অংশটা এক্সট্রা লিখলাম, তার কারণ হলো এখানে ax অর্থাৎ এইভাবে যে সাজাতে বলেছে আমাদের ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এর ক্ষেত্রে আমরা এই পদটা দেখতে পাচ্ছি এখানে, এইটা আবার ধ্রুবক পদ 9 এখানে দেখতে পাচ্ছি c হিসেবে, কিন্তু এই অংশটা দেখতে পাচ্ছি না, অর্থাৎ x দিয়ে কোনো পদ নেই। তো সেই কারণে 0 ইন্টু এক্স লিখলাম, অর্থাৎ শূন্যের সঙ্গে কোনো কিছু গুণ করলে কি হয়, শূন্য হয়। তাহলে আমরা শূন্যের সঙ্গে x গুণ করে আমরা কত হবে, শূন্য হবে। তো কোনো রাশির সঙ্গে বা সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সেটাই থাকে, তার মানের কোনো পরিবর্তন হয় না। শুধু আমাদের এইভাবে সাজানোর জন্য এই অংশটা আমরা এইভাবে লিখলাম। এই অংশটাই উত্তর থাকতে পারে। তো এই অ্যাকচুয়ালি এইভাবে যেহেতু সাজাতে বলেছে এইভাবে লেখাটাই ভালো, বইতে এই উত্তরটা থাকতে পারে, এই লাইনটা থাকতে পারে, তো এইভাবে সাজানোটাই ভালো। প্রথমে a প্লাস বি এর হোল কিউব সূত্রে লিখে দেবো a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এটা a প্লাস বি এর হোল কিউবের সূত্র হলো সমান, এদিকে x দিয়ে দুটোকে গুণ করে দেবো, তাহলে হবে x কিউব মাইনাস x, বা তাহলে এটা x কিউব প্লাস 3 ইন্টু 2 6x² প্লাস এখানে 2² অর্থাৎ 4 ইন্টু 3 12 x প্লাস 2 কিউব হবে 8, এই দিকেরগুলো এইদিকে আনবো, মাইনাস এক্স কিউব মাইনাস এক্স আছে প্লাস এক্স ইকুয়াল 0, বা এখানে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব, তো দুটো ক্যান্সেল হয়ে যাবে, আমরা এভাবে দিয়ে দিতে পারি বোঝার সুবিধার্থে, কিন্তু এভাবে দেওয়াটা যুক্তিসঙ্গত নয়, সঠিক নয়, আমরা দিয়ে দিই এভাবে বোঝার সুবিধার্থে। তো থাকলো 6x², এখানে 12x এখানে x, তাহলে প্লাস 13x প্লাস 8 ইকুয়াল 0। প্রশ্নে আছে যে x² x এবং x⁴ এর সহগ লিখি। তো এক্ষেত্রে x² এর সহগ 6, x এর সহগ 13 আর x⁴ এর সহগ 8। তো এখানে x⁴ সহগ 8 কেন হলো, তো এটাকে যদি আমরা এভাবে সাজাই পরের লাইনে 6x² প্লাস 13x প্লাস 8x⁴ ইকুয়াল 0। এটাকে এভাবে কেন লেখা যায়, কারণ আমরা সূচকের অঙ্কে শিখেছি a⁴ সমান 1, 2⁴ সমান 1, বা 105⁴ সমান 1ই হবে, অর্থাৎ something⁴ ইকুয়াল 1। কোনো কিছুর 0 পাওয়ার কী হয়, সেটার মান 1 হয়। তো আমরা 8কে লিখতে পারি 8 গুণিতক 1 লিখতে পারি। তো 8-এর জায়গায় আমরা কি লিখতে পারি 8 ইন্টু x⁴ লিখতে পারি, কারণ x⁴ a⁴ 1, তার অর্থ হলো x⁴ সমান 1 হবে। তাহলে আমরা 8কে লিখতে পারি 8 ইন্টু x⁴, তো এই কারণে লেখা হলো সেটাই। এবার লিখব অতএব x² এর সহগ সমান 6, x এর সহগ 13, x⁴ এর সহগ 8, এই তিনটে হবে আমার অ্যান্সার। মনে করি একটি অংশ x
তাহলে অপর অংশটি কী হবে? অপর অংশ সমান 42 বিযুক্ত এক্স। কেন হলো? আমরা যদি ছোট একটি উদাহরণ নিয়ে নিই, মনে করি একটি সংখ্যা হলো 10, এটাকে দুটো অংশে ভাগ করব। তো দুটো অংশে ভাগ করলে এর মধ্যে একটা অংশ যদি আমরা 4 ধরি, তাহলে অপর অংশটা কত হবে? অপর অংশ হবে কত? 6 হবে। কারণ কি? 4 আর 6 মিলে 10 হয়। তো এই 6টা কী করে বের করব? এই দুটো আমাদের দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে 10, আমরা একটা সংখ্যা ধরেছি 4, তাহলে অন্যটি কত হবে? তাহলে 10 - 4, 10 থেকে 4 বিয়োগ হলে কত হবে? 6 হবে। অর্থাৎ এই অঙ্কটাতে 10-এর জায়গায় কত লেখা আছে? 42 লেখা আছে, আর 4-এর জায়গায় কত ধরেছি আমরা? x ধরেছি। তাহলে অপর সংখ্যাটি কত হবে? তাহলে অপর সংখ্যাটি হবে 42 - x, সেই কারণে এখানে লেখা হলো 42 - x। এবার কি বলেছে? যে এক অংশ অপর অংশের বর্গের সমান। এক অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি শর্তানুসারে বা প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে একটি অংশ অপর অংশের বর্গের সমান। তো একটি অংশ বর্গ সমান অপর অংশের সমান 42 - x, এটাকে আমরা এভাবে ধরতে পারি। এই দুটোর মধ্যে কোনো একটা স্কোয়ার করলে সেটা আরেকটার সঙ্গে সমান হবে। তো আমরা এখানে এক্সের স্কোয়ার, প্রথমটা স্কোয়ার সমান দ্বিতীয়টা হবে, এভাবে ধরলাম। বা এটাকে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার, সবগুলোকে এ পাশে আনবো। তো আগে -x আছে, এ পাশে এলে +x, +42 আছে, -42 = 0। তো এটাই হয়ে গেল আমাদের সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তো ভাষা দিয়ে উত্তরটা লিখে নেব। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো, এদিকেরটা লিখব না, সমীকরণটি হলো x² + x - 42 = 0। এটা হবে অ্যান্সার। এটাই পরের অঙ্ক। ধরি বা মনে করি, যাই হোক, ধরি একটি বা দুটি, একসঙ্গেই লিখে দিই সুবিধে হবে, দুটি ক্রমিক, ক্রমিক কথার অর্থ হচ্ছে পরপর, ক্রমিক অযুগ্ম, অযুগ্ম অর্থাৎ বিজোড়। ধরি দুটি ক্রমিক অযুগ্ম ধনাত্মক, অর্থাৎ মাইনাস দিয়ে হবে না, ধনাত্মক সংখ্যা হলো, একটা লিখব 2x + 1, আর একটি লিখব 2x + 1 + 2 বা 3 লিখতে পারি। এটা কিভাবে হলো? এভাবে লিখতে পারি। অথবা তো এটা কিভাবে হলো? এর সঙ্গে 2 যোগ করে এভাবে লেখা যায়। এবার আমরা বিস্তারিতভাবে জানবো যে এভাবে কেন লিখব। এটাকে আরও একরকমভাবে লেখা যায়, 2x - 1, এটা একটি, আর একটি হবে 2x + 1। তো এটাও ধরলে হবে, এটাও ধরলে হবে। তো এক্ষেত্রে 2x কেন ধরবো প্রশ্ন হচ্ছে, সেটা দেখতে তো কঠিন লাগছে, এভাবে লিখলে তো খুব সহজ মনে হয়, কিন্তু এভাবে কেন লিখব? তো সবথেকে আমাদের যদি এইটা লিখে, এইটা সবথেকে সুবিধা হয়। কারণ কি? আমরা জানি যে কোনো সংখ্যা, যে কোনো জোড় বা বিজোড় সংখ্যার সঙ্গে 2 গুণ করলে সেটা হয় জোড় সংখ্যা। যেমন 3 একটি বিজোড় সংখ্যা, তার সঙ্গে 2 গুণ করব, কত হবে? 6, একটি জোড় সংখ্যা হলো। যে কোনো একটি জোড় সংখ্যা যদি ভাবি 8, এর সঙ্গে 2 গুণ করব, কত হলো? 16, তাহলে এটাও একটা জোড় সংখ্যা। 7 যে কোনো বিজোড় সংখ্যা, তার সঙ্গে 2 গুণ করব, কত হবে? 7 × 2 = 14, 14 একটি জোড় সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিজোড় সংখ্যার সঙ্গে 2 গুণ করলেও জোড় হয়, আবার জোড় সংখ্যার সঙ্গে 2 গুণ করলেও জোড় সংখ্যা হয়। তো এখানে আমাদের চেয়েছে অযুগ্ম অর্থাৎ বিজোড় সংখ্যা করতে হবে। তাহলে এক্সের মান যা খুশি হতে পারে, 3 অর্থাৎ জোড়ও হতে পারে, বিজোড়ও হতে পারে, যাই ধরি না কেন, যাই হোক না কেন, ওর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে জোড় পাবো, এবং তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কি পাবো? তার সঙ্গে 1 যোগ করলে আমরা পাবো 15, মানে বিজোড় সংখ্যা পাবো, বিজোড়। এর সঙ্গে ঠিক একই রকম 1 যোগ করলে কি পাবো? 17, এটাও বিজোড় সংখ্যা হচ্ছে। বা আমি যদি 1 মাইনাস করি তাহলেও বিজোড় সংখ্যা হবে। তাহলে 2x, এই কারণে 2x ধরা হয় এবং তার সঙ্গে 1 যোগ করেও বিজোড় সংখ্যা পাওয়া যায়, বা 2x এর সঙ্গে 1 বিয়োগ করেও বিজোড় সংখ্যা আমরা পেয়ে থাকি। তো ক্রমিক যেহেতু বলেছে, তো এই দুটো সংখ্যা পরপর ক্রমিক। তার কারণ কি? আমরা যদি x এর মানটা এখানে ধরে নেই, 2x এর মান আমরা যদি এখানে কোনো একটা সংখ্যা 5 ধরি, তাহলে 5 - 1 কত হবে? আর 2 ×
5 প্লাস 1 এটা কত হবে আমরা দেখে নিই। অর্থাৎ এখানে এক্সের জায়গায় আমরা 5 লিখেছি, তাহলে 5 দিয়ে 10, 10 বিযুক্ত 1 সমান কত 9 হলো, আর এখানে 5 দিয়ে 10 যুক্ত 1 সমান কত হলো 11 হলো। তাহলে 9 আর 11 পরপর দুটো বিজোড় সংখ্যা, তাহলে আমাদের এইভাবে ধরাটা যুক্তিসঙ্গত সঠিক হবে। তো এইভাবে ধরে আমরা অঙ্কটি করব। তাহলে ধরি দুটি ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যা হলো 2x - 1 একটি ও 2x + 1 আর একটি, এইভাবে আমরা ধরলাম। তারপরে কি বলেছে যে তাদের গুণফল 143, তাহলে এইটা গুণিতক এইটা সমান কত হবে 143 হবে। তাহলে প্রশ্নানুযায়ী 2x - 1 × 2x + 1 সমান হবে 143, এটা মুছে দেবো 143। এবার এটাকে আমরা সরল করব। এখানে দেখতে পাচ্ছি একবার মাইনাস আছে একবার প্লাস আছে, অর্থাৎ এটা কিসের সূত্রে আছে, a² - b² এর সূত্রে আছে। আমরা a² - b² এর সূত্র জানি, a² - b² সমান কি হয় a + b আর a - b, অর্থাৎ একবার যোগ একবার বিয়োগ, এখানে ঠিক সেইভাবে আছে। তাহলে এইটা a এটা b, তাহলে a² - b² সমান এপাশে যা আছে 143, বা তাহলে 2x এর হোল স্কোয়ার সমান কত হবে 2 এর স্কোয়ার 4 আর x² আর 1 এর স্কোয়ার 1ই হবে ইকুয়াল 143, বা তাহলে 4x², 143টাকে এপাশে নিয়ে যদি নিয়ে চলে আসে তাহলে 1 - 143 = 0, বা 4x² - দুটো একই চিহ্ন আছে যোগ হবে, তাহলে 143 আর 1 যোগ হলে 144 সমান 0, বা দুটো থেকে 4 কমন নেব, তাহলে এখানে হবে x² মাইনাস, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 × 3 = 12, 2 হলো 24, 4 6 যা 24 = 0, বা এখানে দেখতে পাচ্ছি এটা একটা সংখ্যামালা এটা একটা সংখ্যামালা, তো দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাদের মধ্যে কোনো একটা 0 হবে বা দুটো 0 হবে। তো 4 এখানে 0 হতে পারে না, তাহলে ভেতরেরটা সমান 0 হবে। তাহলে এর থেকে আমরা এটা লিখতে পারি যে x² - 36 = 0। তো এটাই হলো আমাদের নির্ণেয় সমীকরণ। তাহলে এখানে লিখব অতএব নির্ণেয় সমীকরণটি হলো x² - 36 = 0। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তো এক্ষেত্রে একই রকমভাবে মনে করি দুটি ক্রমিক সংখ্যা হলো x ও x + 1। তো প্রশ্ন উঠতে পারে আগেরটাতে আমরা ধরেছিলাম 2x + 1 আর একটা 2x - 1, তো এক্ষেত্রে 2x লিখব না কারণ এখানে কোনো উল্লেখ নেই। এখানে আমাদের দুটি ক্রমিক সংখ্যা বলেছে, অযুগ্ম বা যুগ্ম উল্লেখ নেই, দুটি ক্রমিক সংখ্যা, তো তার মধ্যে একটা যুগ্ম হবে একটা অযুগ্ম হবে। তো এই ক্ষেত্রে আমরা x আর x + 1 এভাবে ধরতে পারি। তাহলে এখানে শর্তানুসারে কি বলেছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে এই দুটোর বর্গ অর্থাৎ স্কোয়ার, সমষ্টি মানে যোগফল। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে তাহলে দুটি ক্রমিক সংখ্যা হলো তো তাদের বর্গের সমষ্টি অর্থাৎ x² + x + 1 এর হোল স্কোয়ার। তাহলে দুটোর বর্গের সমষ্টি হলো সেইটার মান কত হবে 313, তাহলে সমান 313, এটাই দিয়েছে। এবার এটাকে আমরা সরল করে উত্তর বের করব। x² যেমন আছে থাকলো, প্লাস এটাকে a + b এর হোল স্কোয়ার সূত্রে লিখব, x² + 2ab অর্থাৎ 2 × x × 1 অর্থাৎ 2x + 1² 1 = 313, বা এখানে x² দুটো আছে তাহলে হবে 2x² + 2x + 1 - 313 = 0। এই দিকের সংখ্যাটাকে সমান চিহ্নের বাম দিকে আনলাম, তাই এখানে কিছু নেই মানে প্লাস আছে, পাশে এসে মাইনাস হলো, বা 2x² + 2x। এবার এই দুটো এটার আর এই দুটো সংখ্যার চিহ্ন আলাদা আছে, তাহলে আলাদা চিহ্ন থাকলে কি হয় বিয়োগ হবে, আর বড়োর আগে যে চিহ্ন আছে সেটা বসবে, অর্থাৎ মাইনাস বসবে। 313 থেকে 1 বিয়োগ হলে 312 সমান 0। এবার প্রত্যেকটা জোড় সংখ্যা আছে, এই সংখ্যা থেকে 2 কমন নেব আমরা, 2 কমন নিলে হবে x² + x
মাইনাস 2 কমন অর্থাৎ 2 দিয়ে ভাগ করে এখানে লিখব 2 1 2, 2 5 10, 2 6 12 সমান 0। তো দুটোর গুণফল 0 হলে তাদের মধ্যে একটা 0 হবে, 2 তো 0 হতে পারে না, তাই ভেতরেরটা সমান 0। এইভাবে হিসেব করতে পারি, অথবা যাদের বুঝতে এখনও সমস্যা আছে তাদের জন্য এইভাবে আমরা লিখতে পারি। কীভাবে? 0/2 অর্থাৎ উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এখানে 2 আর নিচে 2 হলে কেটে যাবে। কিংবা এটা এভাবেও বলতে পারি, এই ব্র্যাকেটের মধ্যে যে রাশিটি আছে এর সঙ্গে 2 গুণ আছে, তাহলে 2কে যদি ওই দিকে পাঠাই কোথায় কী হবে? ভাগ হবে। ভাগ হলে কোথায় লিখি? আমরা নিচে লিখি। তো 0কে কোনো কিছু সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়? 2 0 0। তো 0 হয়। 0কে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে 0 হয়। এটা যদি 12 হতো তাহলে 12 0 0। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি যে x² + x - 156 = 0। তো যাদের এই লাইনের পর এই লাইনটা লিখতে অসুবিধা আছে তারা এইভাবে লিখে করতে পারে, অথবা সরাসরি এই লাইন থেকে এই লাইন আমরা লিখতে পারি। অতএব নির্ণেয় সমীকরণ x² + x - 156 = 0। তারপর কি দেওয়া আছে? আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে কর্ণ সমান লেখা আছে, কর্ণ আছে 15 মিটার। 15 মিটার। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য সমান কত? দৈর্ঘ্য সমান প্রস্থের থেকে কত বেশি? 3 মিটার বেশি। তাহলে x + 3 এত মিটার, এটাই হবে দৈর্ঘ্য। তাহলে এটা আমরা ধরলাম, এটা দেওয়া আছে, আর এটা আমরা এই ধরে বের করলাম দৈর্ঘ্য। তো আয়তাকার ক্ষেত্রের কর্ণ, আমরা যদি একটি আয়তক্ষেত্র আঁকি তাহলে বুঝতে পারবো। আয়তক্ষেত্রটি এরকম, এর কর্ণ যদি একটা টানি, এটাই হলো এর কর্ণ। তো আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ আমরা কত জানি? 90 ডিগ্রি করে। তাহলে এটাও 90 ডিগ্রি, এই পুরোটাও 90, এই পুরোটাও 90, এটাও 90। তো আমরা এই ত্রিভুজটা, এটাকে যদি ধরি, এই ত্রিভুজটাকে আমরা ধরলাম। তো আয়তক্ষেত্রের প্রস্থ আমরা ধরেছি x, দৈর্ঘ্য কত পেলাম? x + 3 মিটার, এত মিটার, x মিটার। তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। তো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি ধরি, এটি একটি সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, এটা ভূমি, আর এটা হলো তার অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের সূত্র কী আছে? আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কী হয়? অতিভুজের স্কোয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি। তো এই সূত্রের সাহায্যে এইটার সমাধান করব। এক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ যেটা, আর এই আয়তাকার ক্ষেত্রের কর্ণ হলো সেটাই। তাহলে আমরা এখানে লিখতে পারি, অতএব বা প্রশ্নানুসারে তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ x² প্লাস বা প্রস্থের স্কোয়ার প্লাস দৈর্ঘ্যের স্কোয়ার, এটাও বলতে পারি, সমান কত? অতিভুজ। অতিভুজ এখানে কর্ণের দৈর্ঘ্য কত দিয়েছে? 15 দিয়েছে। তাহলে এটা লিখতে পারি আমরা 15 স্কোয়ার, বা x² প্লাস, এটা a + b এর হোল স্কোয়ারের সূত্রে লিখব, a² প্লাস 2ab প্লাস b² সমান 15 স্কোয়ার কত হবে? 15 স্কোয়ার হবে 225। তো এই ক্ষেত্রে বলে রাখি 15 স্কোয়ার 225 এটা কী করে হলো? এর জন্য আমার আগে যে ভিডিও আপলোড করা আছে সেই ভিডিও দেখতে হবে। বর্গ করার সহজ নিয়ম, কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে, অর্থাৎ 25 স্কোয়ার কত হবে, 35 স্কোয়ার কত হবে, বা 95 স্কোয়ার কত হবে, এটা আপনারা দেখে সেকেন্ডের মধ্যে, ছাত্রছাত্রীরা সেকেন্ডের মধ্যে উত্তর বের করে নিতে পারবে। এইভাবে এটা হবে, এটা হবে, এগুলো কিন্তু আমার মুখস্থ নেই, এটা তোমরাও পারবে। আমার আগের যে ভিডিও আপলোড করা আছে সেই ভিডিও ফলো করলে এটা জানতে পারবে কীভাবে হলো। তো যাই হোক, 15 স্কোয়ার হবে 225। এবার কি করব? এখানে x² দুটো x² আছে, তাহলে এখানে আমরা লিখব 2x² প্লাস, তাহলে 2 × 3 6x প্লাস 3 স্কোয়ার কত হবে? 9, আর এখানে 225, এটা -225 হবে =0, অর্থাৎ এ পাশে প্লাস ছিল, এ পাশে এসে মাইনাস হলো, সমান 0, বা 2x² প্লাস 6x,
এবার এই দুটো সংখ্যার মধ্যে এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, অর্থাৎ দুটো আলাদা চিহ্ন থাকলে কী হবে, বিয়োগ হবে, এবং যে সংখ্যাটাকে বড়, যে সংখ্যাটার মান বড়, তার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসবে। অর্থাৎ বোঝার সুবিধার্থে বা আমরা মনে রাখার সুবিধার্থে বলতে পারি বড়টির আগে যে চিহ্ন আছে সেটাই বসবে। তাহলে 225 থেকে 9 বিয়োগ হবে, 225 থেকে 9, 216 সমান 0। এবার এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে জোড় সংখ্যা আছে, তাহলে এখানে 2 কমন নেব, এক্স স্কোয়ার প্লাস এখানে হবে 2 কমন নিলে হবে 3x মাইনাস 2 2 1 2, তারপরে 0 2 8 16 সমান 0। বা এক্ষেত্রে দুটো সংখ্যার গুণফল 0 হলে তাদের মধ্যে কোনো একটা 0 হবে, এটা আমরা আগে বলেছি। তো এক্ষেত্রে ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেইটা সমান 0, 3x মাইনাস 108 ইকুয়াল 0। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণ পেয়ে গেলাম। অতএব নির্ণেয় সমীকরণ x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল 0। তো এই ক্ষেত্রে বলে রাখি, এখানে অনেকে 216কে 2 দিয়ে ভাগ করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলে। এভাবে 216কে 2 দিয়ে যদি ভাগ করতে যায় অনেকে ভুল করে 2 1 2 আর 2 8 16 করে দেয়। এভাবে যদি ভাগ করে 18 লিখে দেয়, তো এই ক্ষেত্রে 18 লেখাটা ভুল হবে, কারণ 18 আর 2 গুণ করলে 18 দিয়ে 36 হয়। অনেকে এটা তাড়াতাড়ি অঙ্ক করতে গিয়ে ভুল করে ফেলে, তো সেই কারণে মনে করিয়ে দিলাম এখানে 108 হবে, কারণ 102 200 হয় আর 2 16 হয়। তো ভাগের নিয়ম অনুযায়ী এখানে আমরা যদি এইভাবে ভাগ চিহ্ন দিয়ে করি, অনেকে এইভাবে ভাগ চিহ্ন দিয়ে করে, কিন্তু না, এটা এইভাবে ভাগ চিহ্ন দিয়ে করলে ভুল কম হয়, কারণ 2 1 2, তাহলে এই প্রথমের যে অংশটা ভাগ হয়ে গেল, এরপরে কটি অঙ্ক আছে, একটা দুটো অঙ্ক আছে, তাহলে ভাগ হলে আরও দুটো অঙ্ক বসবে, অর্থাৎ ভাগফল 3 অঙ্কের সংখ্যা হবে। তো এইটা দেখে বুঝতে হবে যে ভাগফল 3 অঙ্কের সংখ্যা হবে। অনেকে 18 লিখে দেয়, তাহলে 18 2 অঙ্কের সংখ্যা, ভুল হচ্ছে ভাবতে হবে। তাহলে কী হবে, এবার ভাগের নিয়ম অনুযায়ী একটা নামানোর পর ভাগ যাচ্ছে না, কারণ 2 এর থেকে এটা ছোটো, তখন ভাগফলে 0 দিয়ে পরেরটা নামাতে হবে, 2 8 16 এভাবে। যাই হোক, অনেকে জানে এটা, যারা জানে না তাদের জন্য বলে দিলাম, অনেকে এটা ভুল করে তার জন্য। তো আমাদের নির্ণয়ের সমীকরণ হলো এটা। এবার এই দাগের অঙ্কগুলোতে শুধু সমীকরণ গঠন করতে বলেছে, সমাধান করতে বলেনি। তো অনেকে এখানে সমাধান করে নেয়, কারণ এই অঙ্কগুলোই আবার সমাধান করতে দেয় পরীক্ষাতে। তো যদি সমাধান করার প্রয়োজন হয় কমেন্টে জানাবে, এর সবগুলোর সমাধান আমরা পরের কোনো ক্লাসে করব। তো চলো পরের অঙ্কতে। ধরি ওই ব্যক্তি 80 টাকায় x কিগ্রা চিনি কিনলেন। x কিগ্রা চিনি কিনলেন, তাহলে প্রতি কিগ্রা চিনির মূল্য কত? অতএব প্রতি কিগ্রা চিনির মূল্য বা দাম 80/x টাকা। তারপর কি আছে, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম কম হতো। তাহলে আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে আরও 4 কিগ্রা যদি চিনি বেশি পেতেন তাহলে চিনির মোট পরিমাণ কত হতো? তাহলে আরও 4 কিগ্রা চিনি বেশি হলে মোট চিনির পরিমাণ হয়। মোট চিনির পরিমাণ কত হয়? তাহলে আগে ছিল x কিগ্রা, এখন আরও 4 কিগ্রা বেশি, অর্থাৎ x + 4 কিগ্রা। তাহলে 80 টাকায় x + 4 কিগ্রা চিনি এখন বেশি পাচ্ছে। তাহলে এখন প্রতি কিগ্রা চিনির মূল্য কত? অতএব এখন প্রতি কিগ্রা চিনির মূল্য 80/4
এক্স প্লাস 4 টাকা। তাহলে তখন কি বলেছে যে প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে শর্তানুসারে এইটটি বাই এক্স মাইনাস 80 বাই এক্স প্লাস 4 সমান কত হতো? 1 হতো। কারণ আগে 1 কেজি চিনির দাম যত, পরে তার থেকে 1 টাকা কম হবে। তাহলে আগের চিনির দাম থেকে পরের চিনির দাম অর্থাৎ এইটা বিয়োগ করলে সেইটা হবে 1 টাকা, কারণ আগের চিনির দাম 1 টাকা বেশি, এখন 1 টাকা কম। তাহলে এই দুটো বিয়োগ করলে আগেরটা বেশি, এটা কম, তো দুটো বিয়োগ করলে হবে 1। এবার এই দুটো লসাগু করব। তাহলে লসাগুকে হর দিয়ে ভাগ অর্থাৎ এক্স দিয়ে ভাগ হলে কী হবে? এক্স এক্স কেটে যাবে, থাকছে এক্স প্লাস 4। তাহলে এক্স প্লাস 4-এর সঙ্গে লব গুণ অর্থাৎ 80 গুণ হবে। তাহলে এটা এভাবে লিখব 80 ইন্টু এক্স প্লাস 4, তারপরে মাইনাস 80 ইন্টু এক্স প্লাস 4 কাটবে, থাকবে কি এক্স, তাহলে এক্সের সঙ্গে 80 গুণ হবে, তখন সেটা কি হবে? 80 এক্স হবে, সমান এখানে 1 হলো বা 80 দিয়ে এবার এই দুটোকে গুণ করব, তাহলে হবে 80 এক্স প্লাস 8 ইন্টু 4 32 0 মাইনাস 80 এক্স ইকুয়াল, এটা এই 1-এর সঙ্গে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 4 লিখলাম। এখানে দেখতে পাচ্ছি 80x আর মাইনাস 80x দুটো ক্যান্সেল হয়ে গেল, বাহ। তাহলে 320 ইকুয়াল এক্স দিয়ে গুণ করব, এক্স স্কোয়ার প্লাস 4x, বা এটা বোঝার সুবিধার জন্য আমরা এইভাবে লিখছি 0, অর্থাৎ এখানে 320 যেটা আছে 320কে ওপাশে নিয়ে চলে যাব। তাহলে এটা ওপাশে আগের থেকে কি আছে? ওপাশে আগের থেকে আছে এক্স স্কোয়ার প্লাস 4x, আর 320 এখানে প্লাস ছিল, ওপাশে এসে মাইনাস 320। এটাকে সাজিয়ে এভাবে লিখলে হবে যে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320, অর্থাৎ এই অংশটা যাতে বোঝার অসুবিধে না হয় তার জন্য এভাবে লিখলাম। কিন্তু আমরা এই লাইনের পর সরাসরি এইটা লিখব, এই লাইনের পর সরাসরি এটা লিখব, কারণ 0 ইকুয়াল এটা, তার মানে এটা ইকুয়াল 0, সেই কারণে এই লাইনের পর সরাসরি আমরা এই লাইনটা লিখব। এটা বোঝানোর জন্য এভাবে লিখলাম যে এটা 0 কী করে হচ্ছে, এইদিকে আনলে এটা তো মাইনাস হয়ে যাবে, এটা তো মাইনাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস হচ্ছে না, থাকছে কী করে, কোনো ভুল আছে কি না? তো তাহলে এই জন্য আমরা প্রথমে এটাকে কী করলাম, এই 320কে ওই দিকে নিয়ে গেলাম, মাইনাস 320 হলো, তাহলে এ পাশে কিছু থাকলো না 0, তার মানে 0 সমান এটা, মানে এটা সমান 0, সেই কারণে এইটা সমান 0 লিখলাম পরের লাইনে 0। অতএব নির্ণয় সমীকরণ হলো এটাই। অতএব নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 সমান 0। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ট্রেনটির গতিবেগ কত এখানে দেওয়া নেই, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি দেওয়া আছে। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, তাহলে গতিবেগ কত সেটা দেওয়া নেই, পরে দেওয়া আছে যে 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে এখানে প্রথমেই আমাদের ধরে নিতে হবে যে ধরি ট্রেনটির সমবেগ ছিল x কিমি প্রতি ঘন্টা। তাহলে 300 কিমি দূরত্বে যেতে কত সময় লাগে? অতএব 300 কিমি দূরত্ব যেতে সময় লাগে তাহলে সময়ের সূত্র কি? দূরত্ব বাই গতিবেগ। সময়ের সূত্র হলো দূরত্ব বাই বেগ বা গতিবেগ। তাহলে কি লিখব? দূরত্ব কত? 300 বাই গতিবেগ কত? x কিমি পার ঘন্টা, অর্থাৎ উত্তর হবে এটা ঘন্টা, এত ঘন্টা। তারপরে কি দিয়েছে? ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে, তাহলে ট্রেনটির
ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে হয় x+5 কিমি পার ঘন্টা। অতএব তখন 300 কিমি যেতে সময় লাগবে তাহলে একই রকম দূরত্ব বাই গতিবেগ, অর্থাৎ 300 বাই গতিবেগ কত, x+5 ঘন্টা। এবার কি বলেছে যে আগের থেকে 2 ঘন্টা সময় কম লাগতো, কারণ গতিবেগ বেশি হলে সময় কম লাগে আমরা জানি। তাহলে আগের সময়টা বেশি, পরের সময়টা কম। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে, শর্তানুযায়ী তাহলে আগের সময় 300/x মাইনাস 300/x+5 সমান কত, 2 ঘন্টা বেশি লাগতো, তাহলে সমান 2 হবে। এই ক্ষেত্রে অনেকের একটি সমস্যা হয়ে যায় যে এটা আগে লিখবো না এটা আগে লিখবো, যে এখানে 300/x+5 মাইনাস এটা লিখবো না এটা মাইনাস এটা লিখবো। তো এখানে দেখবো যে কোনটা বড়, এটা কোনটা বড় ছোটো বের করানোর জন্য আমরা এটা করতে পারি যে 300/x যেটা আছে, তো এক্সের জায়গায় 300কে ভাগ যাবে এমন একটা সংখ্যা, অর্থাৎ শেষে শূন্য আছে না, 5-এর কোনো একটা সংখ্যা ধরে নেব। তো ধরলাম এক্সের মান 20 ধরলাম, তাহলে 20 দিয়ে ভাগ করলে কত হবে, 20 দিয়ে ভাগ করলে হবে 2 15 30, অর্থাৎ 15 হচ্ছে। আবার 300 যেটা x+5 আছে, তো এই এক্সের জায়গায় কী লিখবো, 20 ধরেছি, তাহলে এটাতেও 20 ধরবো। তাহলে এটা সমান কত হচ্ছে, 300/20 আর 5-এ 25 হচ্ছে। তাহলে এটা যদি কাটাকাটি করি বা ভাগ করি, 5-5-এ 25, 5-6 30, 60, 5 12-তে 60, তাহলে 12। তাহলে এটা হচ্ছিল 15, এটা হচ্ছে 12। তাহলে এক্সের একই মান বসানোর জন্য তাহলে কোনটা বড়, এটা বড়, অর্থাৎ কি 300/x বড়। তাহলে 300/x আগে লিখবো, পরে এটা লিখবো। এইভাবে ধরতে হয় বুঝতে যদি সমস্যা হয়। নাহলে এখান থেকে আমরা বলতে পারি যে গতিবেগ যেহেতু বেশি হয়েছে তাহলে কি সময় কি হবে, কম লাগবে, তার মানে এইটা কম এটা বেশি। তো যাই হোক, এবার এই দুটোর আমরা লসাগু করব। x × x+5 হবে লসাগু। তাহলে x ক্যান্সেল হলে x+5 দিয়ে 300কে গুণ, তো সরাসরি আমরা 300কে এই দুটো গুণ করে লিখছি। তাহলে 300x প্লাস 3 5-এ 15 আর দুটো শূন্য মাইনাস, তাহলে x+5 ক্যান্সেল হবে, থাকবে এক্সের সঙ্গে 300 গুণ হলে 300x। এবার এখানে -300x প্লাস 300x আমরা ক্যান্সেল করে দিতে পারি, সমান এই পাশে 2 আছে, বা তাহলে এই দুটো গুণ করব, ও পাশে 2-এর সঙ্গে গুণ হবে, তার মানে এ পাশে আসছে 1500 ইকুয়াল 2x × x+5 এটা, বা 1500 সমান 2x দিয়ে দুটোকে গুণ করব, বা এটা নাও যদি গুণ করি আমরা, যদি 2টাকে এই পাশে গুণ আছে, এই পাশে যদি পাঠিয়ে দিই ভাগে চলে আসবে, তো এই পাশে করে দিই আমরা ভাগে পাঠিয়ে দিই, তাহলে এই পাশে x দিয়ে শুধু গুণ করব আমরা। তো এখানে আমরা লিখতে পারি x² প্লাস 5x, আর এখানে 2 দিয়ে এটাকে ক্যান্সেল করলে হবে 2 7-এ 14, 2 5-এ 10, 0 750। তাহলে আমরা এটা লিখতে পারি, আগে এটা লিখব x² প্লাস 5x 750 ও পাশে পাঠাচ্ছি, তাহলে -750, আর এ পাশে 750 এদিকে, অর্থাৎ সমান চিহ্ন বাম দিকে কিছু থাকলো না, মানে 0। এর আগের অঙ্কটাতে এই বিষয় নিয়ে আলোচনা করেছি, এই কারণে এটাতে আর বিশেষ কিছু বললাম না। তাহলে আমার সমীকরণটি কী হলো, x² প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল 0। অতএব নির্ণেয় সমীকরণ x² প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল 0। চলো পরের অঙ্ক।